ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি বাড়িতে রয়েছ এবং ভালো রয়েছ। চলমান বৈশ্বিক মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ সময় বন্ধ থাকায় শিক্ষার্থীরা পাঠ্য বইয়ে সন্নিবেশিত বিভিন্ন বিষয়বস্তুর ধারণা ও শিক্ষণফল সম্পর্কে জ্ঞান অর্জনে বঞ্চিত হয়েছে বা হচ্ছে। শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে সমগ্র ধারণা ও জ্ঞান লাভ এবং অর্জিত জ্ঞানের ধারাবাহিক মূল্যায়নের জন্য বর্তমান সময়ে শিক্ষা মন্ত্রণালয় অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় বা মাউসি তাদের পরিকল্পনায় প্রত্যেকটা বিষয়ে নির্ধারিত কাজ নির্ধারণ করেছেন এবং এই নির্ধারিত কাজের উপর শিক্ষার্থীদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ কিভাবে লিখব এবং কিভাবে তোমরা এটার বিন্যাস করবে সে সম্পর্কে আজকে আলোচনা করব। তাহলে আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে তোমরা যে অ্যাসাইনমেন্ট জমা দিবে সেটা কিভাবে লিখবে সে বিষয় নিয়ে আলোচনা করি। আমি মোহাম্মদ নিজাম আকন্দ, সহকারী শিক্ষক, ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আমরা প্রথমেই অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে বা নির্ধারিত কাজ লেখার ক্ষেত্রে এবং জমাদানের ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য করব সেটা হচ্ছে কাগজ ও কলমের ব্যবহার। A4 সাইজের কাগজ ব্যবহার করতে হবে। 2, A4 সাইজের কাগজের এক পৃষ্ঠায় লিখতে হবে, উভয় পৃষ্ঠায় লেখা যাবে না। 3, কাগজের লিখিত পৃষ্ঠার চারপাশে সাইন পেন ব্যবহার করে মার্জিন দিতে হবে। এটা সাধারণত তোমার কাজকে আরও বেশি সৌন্দর্যমণ্ডিত করবে। এক্ষেত্রে যে কোনো অবস্থায় কালো কলম ব্যবহার করাই উত্তম এবং কোনো অবস্থাতেই লাল কলম ব্যবহার করা যাবে না। তাহলে এ পর্যায়ে আমরা অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে কোন ধরনের কাগজ ব্যবহার করব এবং কোন ধরনের কালি ব্যবহার করব সেটা জেনে নিলাম। এ পর্যায়ে অ্যাসাইনমেন্টের কভার পৃষ্ঠা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অ্যাসাইনমেন্টের উপরের পৃষ্ঠা অর্থাৎ কভার পৃষ্ঠা কিভাবে সজ্জিত করব সেই বিষয় সম্পর্কে আমরা জেনে নিই। কভার পৃষ্ঠার উপরে প্রতিষ্ঠানের নাম লিখব। 2, এই প্রতিষ্ঠানের নামের নিচেই বিষয় লিখব। যেমন আমরা বিষয় লিখব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিষয়বস্তু লিখব যেটা নির্ধারণ করে দেওয়া আছে। অর্থাৎ প্রত্যেকটা শ্রেণীর জন্য যে অ্যাসাইনমেন্টগুলো লিখতে হবে সেটার নাম। আমরা অবশ্যই এর পরের পেজে একটি পৃষ্ঠা দেখাবো। কভার পৃষ্ঠার নিচের অংশের ডানে উপস্থাপনায় লিখে তথ্য সংযুক্ত করতে হবে। তাহলে আমরা কভার পৃষ্ঠারটি দেখি। আমাদের এটা হচ্ছে A4 সাইজের কভার পৃষ্ঠা। উপরে আমাদের প্রতিষ্ঠানের নাম লিখব ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। এরপর একটু স্পেস দেব, স্পেস দিয়ে বিষয় লিখব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এরপর লিখব আমাদের যে নির্ধারিত কাজগুলো রয়েছে, বিষয়বস্তু। যদি এরকম থাকে যে তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের যে বৈষম্য সৃষ্টি করেছে তার একটি তুলনামূলক চিত্র উপস্থাপন করো। যদি একটা থাকে একটা, দুইটা থাকলে তাহলে 1, 2 নাম্বার দিয়ে লিখব। আর যদি 3টা থাকে তাহলে 1, 2, 3 নাম্বার দিয়ে এখানে সুন্দর করে স্পষ্টভাবে ছোট ছোট অক্ষরে লিখব। এরপর সর্বশেষ লিখব উপস্থাপনায়। উপস্থাপনায় আমরা যে তথ্যগুলো দিব সেটা হচ্ছে নাম দিব, অর্থাৎ শিক্ষার্থীর নাম, শিক্ষার্থী যে শ্রেণীতে পড়ে, শিক্ষার্থীর রোল নম্বর, শিক্ষার্থীর শাখা এবং সর্বশেষ জমাদানের তারিখ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কভার পৃষ্ঠা সম্পর্কে এ পর্যায়ে জেনে নিলাম। আমি আবারও বলছি, প্রথমে স্কুলের নাম ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, তারপর বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এরপর হচ্ছে তোমাদের নির্ধারিত কাজ অর্থাৎ অ্যাসাইনমেন্ট যে বিষয়ের উপর দেওয়া আছে সেটা। যদি একটা থাকে একটা, দুইটা থাকলে 1, 2, 3টা থাকলে 1, 2, 3 করে সুন্দর করে ছোট করে স্পষ্ট অক্ষরে লিখব। এরপর উপস্থাপনায় অর্থাৎ যে উপস্থাপন করতেছে তার নাম অর্থাৎ শিক্ষার্থীর নাম, শ্রেণী, রুল, শাখা, তারিখ। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ জমা দেওয়ার খাতার কভার পেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে যেটা দেখব সেটা হচ্ছে যে একটি প্রশ্ন আমরা যেভাবে লিখব
এই অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ খাতাটা মিলিয়ে হচ্ছে অ্যাসাইনমেন্ট। তো আমাদের যে কাজগুলো দেওয়া আছে আমরা দেখেছি যে প্রত্যেকটা শ্রেণীতেই দুটা অধ্যায় থেকে বা একটি অধ্যায় থেকে একাধিক কাজ দেওয়া হয়েছে বা একাধিক প্রশ্ন দেওয়া হয়েছে। তাহলে আমরা প্রশ্নগুলো কিভাবে লিখব? যদি প্রথম দেওয়া থাকে তাহলে 1, যদি দুইটা দেওয়া থাকে 2, তিনটা দেওয়া থাকলে 3। এভাবে আমরা ধারাবাহিকভাবেই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখতে থাকব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখব এই প্রশ্নগুলো কিভাবে লিখব। অ্যাসাইনমেন্টের লেখার 3টা অংশ, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের 3টা অংশ তুমি লিখবে সুন্দর করে। বেশি বড় লেখার কোনোই প্রয়োজন নেই। তুমি তোমার পাঠ্য বই থেকে যতটুকু পাবে সেটাই সুন্দর করে গুছিয়ে লিখবে। তবে প্রত্যেকটা প্রশ্নের 3টা অংশ অবশ্যই করার চেষ্টা করবে। যেমন প্রথমে ভূমিকা দিবে, ভূমিকাটা বড় হতে হবে এরকম কোনো কথা নয়, ভূমিকাটা 4 লাইন 5 লাইনেই লিখবা। এরপর হচ্ছে অ্যাসাইনমেন্টের মূল অংশ, অর্থাৎ যে অংশটুকু দেওয়া হয়েছে সেটা পাঠ্য বই থেকে ধারাবাহিকভাবে লিখবে, এলোমেলো করবে না, অর্থাৎ 3 নং প্রশ্নের উত্তর যেন 1 নংয়ে ঢুকে না পড়ে, অথবা একই প্রশ্নের যে ধারাবাহিকতা চাওয়া হয়েছে সেই ধারাবাহিকতাটা রক্ষা করবে। অর্থাৎ তোমার পাঠ্য বই যেভাবে লেখা আছে সেভাবেই সংক্ষিপ্ত আকারে সুন্দর করে তথ্যগুলো লিখবে, কোনো অবস্থাতেই ভুল তথ্য দেওয়া যাবে না। এবং সর্বশেষ এই বিশ্লেষণ থেকে বা বিষয়বস্তু লেখার পর তুমি এ থেকে কি বুঝলে সেটা উপসংহারে লিখে দেবে। তাহলে আমরা একটা ডেমো দেখে নিই, এখানে কি বলা আছে। আমাদের যে অ্যাসাইনমেন্টের বিষয় সেটা ছিল তদানীন্তন পাকিস্তান আমলে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্যটা, এই বৈষম্যর সম্পর্কে লিখতে বলছি। তো আমি এখানে অবশ্য বড় করে দিয়েছি এই জন্য যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এত বড় লিখতে হবে না। তোমরা এই জিনিসটাকে 4 থেকে 5 লাইনেই শেষ করার চেষ্টা করবে। এবং তুমি যদি পাঠ্য বইয়ের নির্ধারিত বিষয়টা তুমি সুন্দর করে পড়ো তাহলে অবশ্যই সুন্দর সুন্দর লাইন রয়েছে যেগুলো তুমি এখানে লিখতে পারবে। আমি লিখেছি 1947 সালে পাকিস্তান স্বাধীন হয়। স্বাধীনতার পর থেকে পাকিস্তানের 2টি অংশ, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে শোষক ও শাসিতের সম্পর্ক বিদ্যমান থাকে। পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর রাজনৈতিক, প্রশাসনিক, সামরিক, অর্থনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক প্রভৃতি ক্ষেত্রে পূর্ব পশ্চিম পাকিস্তানের মাঝে ব্যাপক বৈষম্য সৃষ্টি করে। বৈষম্য সৃষ্টির মাধ্যমে পূর্ব পাকিস্তানের বাঙালিদের দমিয়ে রাখার চেষ্টা করা হয়। মূলত ক্ষমতা টিকিয়ে রাখার জন্যই শাসক গোষ্ঠী এরূপ বৈষম্য সৃষ্টি করে। কিন্তু বাঙালিরা বিভিন্নভাবে এই বৈষম্য শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং মুক্তি সংগ্রামের মাধ্যমে বাঙালি নতুন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের নির্ধারিত কাজটাই ছিল হচ্ছে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্য, আমি এখানে বৈষম্য নিয়েই কথাগুলো বলেছি। কোন কোন ক্ষেত্রে বৈষম্য হয়েছে সেটা লিখেছি, রাজনৈতিক, প্রশাসনিক, সামরিক, অর্থনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক। অর্থাৎ তোমার নির্ধারিত কাজে যে বিষয়টার উপর লিখতে বলা হয়েছে সেই বিষয়টাই মূলত এখানে লিখবে। বাহির থেকে অন্য কোনো কিছু লেখার দরকার নেই। তোমার নির্ধারিত কাজের যে বিষয়টা সেই বিষয় সম্পর্কে জাস্ট 4টা কি 5টা লাইন লিখলেই হবে। এরপর ভূমিকার পর আমরা দ্বিতীয় মাঝখানে একটা বিষয় বলেছি, সেটা হচ্ছে বিষয়বস্তু বিশ্লেষণ। অর্থাৎ তোমার নির্ধারিত কাজে বা অ্যাসাইনমেন্টে যে বিষয়টা চাওয়া হয়েছে সেটা হচ্ছে বিষয়বস্তু। এই বিষয়বস্তুটা অবশ্যই তোমার পাঠ্য বইয়ে সুন্দর করে সুস্পষ্টভাবে এবং ভালো করে দেওয়া আছে। সেক্ষেত্রে এই অংশটুকু লেখার জন্য তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সাহায্য নেবে। কোনো অবস্থাতেই গাইড বা অন্য কিছুর সাহায্য নেওয়ার প্রয়োজন নেই। যেহেতু আমাদের একটা অ্যাসাইনমেন্টে 3টা 4টা বা 2টা প্রশ্ন দেওয়া আছে, আমরা শুধু প্রশ্নের উত্তরগুলো লিখব, কিন্তু প্রশ্নের উত্তরগুলোকে গুছিয়ে 3টা ভাগে লিখব। এবং প্রত্যেকটা প্রশ্ন 1 নম্বর প্রশ্ন লেখার পর 2য় নম্বর প্রশ্ন লিখব, এরপর 3য় নম্বর প্রশ্ন লিখব। তবে প্রথম আমাদের কথা হচ্ছে যে প্রত্যেকটা প্রশ্ন লেখার ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করব সেটা হচ্ছে প্রথমে ভূমিকা লিখব সুন্দর করে, এরপর হচ্ছে বিষয়বস্তু বিশ্লেষণ করব। যে বিষয়টা চাওয়া হয়েছে ওই বিষয়টাই তোমাদের পাঠ্য বই থেকে সুন্দর করে গুছিয়ে অল্প কথায় নিজের ভাষায় লিখবে এবং যে তথ্যগুলো দেওয়া থাকবে সেই তথ্যগুলো লিখবে। কোনো অবস্থাতেই এমন যেন না হয় তুমি বানিয়ে লিখতে গেলে তথ্যগুলো ভুল দিয়েছ, এটা যেন না হয়, তথ্য ভুল দেওয়া যাবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে এই বিষয়বস্তু বিশ্লেষণের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করবে।
আমি যেরকম এই আলোচনায় রাজনৈতিক বৈষম্য, প্রশাসনিক বৈষম্য, সামরিক এবং সর্বশেষ সাংস্কৃতিক বৈষম্য আলোচনা করেছি, এভাবে ধারাবাহিকভাবে আলোচনা করবে। তবে বেশি বড় লেখার কোনোই দরকার নেই, এখানে 10 থেকে 15 লাইনেই শেষ করার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়বস্তু বিশ্লেষণ করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে উপসংহারে যাব। এই উপসংহারে যে বিষয়টুকু আলোচনা করলাম, অর্থাৎ বিষয়বস্তু যতটুকু আমরা আলোচনা করেছি পাঠ্য বই থেকে, এ থেকে আমি কি শিখলাম সেই বিষয়টা আমি উপসংহারে 4 থেকে 5 লাইন বা 6 লাইনে লিখব। বেশি লেখার দরকার নেই, যদিও আমাদের স্ক্রিনে বড় করে দেওয়া আছে, কিন্তু আমরা এটা কখনোই করব না। কারণ হচ্ছে আমাদের অনেকগুলো প্রশ্নই লিখতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, ভূমিকা লিখবে, বিষয়বস্তু বিশ্লেষণ করবে, অর্থাৎ বিষয়বস্তুটু লিখবে। বিষয়বস্তু থেকে তুমি যে অংশটুকু ভালো করে বুঝতে পেরেছো বা তুমি যা বুঝতে পেরেছো বিষয়বস্তু বিশ্লেষণ করে, সেই অংশটুকুই উপসংহারে সুন্দর করে লিখবে। আমি লিখেছি, পাকিস্তানি শাসক গোষ্ঠী পাকিস্তানের 2 অংশে বিভিন্ন ক্ষেত্রে সমতা ও সাম্যনীতি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়। তাদের ক্ষমতা এবং আধিপত্য টিকিয়ে রাখার জন্য সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য আচরণ করে। 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত রাজনৈতিক, প্রশাসনিক, সামরিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পূর্ব পাকিস্তানকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। পাকিস্তান সরকারের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে বাঙালি জাতি সর্বদা প্রতিরোধ গড়ে তোলে। শাসক গোষ্ঠীর সৃষ্ট বৈষম্যের প্রতিবাদ ও ন্যায্য অধিকার আদায়ের জন্য ধারাবাহিক আন্দোলনের ফলে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। অর্থাৎ আমার বিষয়বস্তু বিশ্লেষণ করার পর আমি বৈষম্যটুকু পেয়েছি, সেটুকু লিখেছি এবং এখান থেকে এর ফলাফলটা কী হয়েছে সেটা লিখেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন এই 3টা অংশে লিখবে। অবশ্যই অল্প কথায় লিখবে। যদি এরকমও হয়, ভূমিকা 5 লাইন, বিষয়বস্তু তোমার পাঠ্য বই থেকে তুমি লেখলা এবং উপসংহার 5 লাইন। অবশ্যই 20 থেকে 25 লাইনের উপরে প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট যাবে না, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন যাবে না। এভাবে আমরা 1 নাম্বার শেষ করব, এরপরে যাব 2য় নাম্বারে, এরপরে যাব 3য় নাম্বার নির্ধারিত কাজে। তবে অ্যাসাইনমেন্টের কভার পেজটা অবশ্যই একটা হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্লাস থেকে যে বিষয়টুকু শিখলে সেটা অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্টে প্রতিফলন ঘটাবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।